আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একই সঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে আবার হামলা করা হবে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া বা ত্যাগ করা আমাদের জন্য অসম্ভব, কারণ এটা আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন। তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো পরমাণু চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত। এর আগে গত 22 জুন মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনাকে টার্গেট করা হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রটিও ছিল। মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছিল। আরাগচি স্বীকার করেন, এসব স্থাপনায় গভীর ক্ষতি হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তি ধ্বংস হয়নি। তার ভাষায়, এই প্রযুক্তি আমাদের নিজস্ব, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরের কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে। এদিকে ইরানের এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি যা বলেছিলাম তাই করেছে, আর প্রয়োজনে আবারও করব। পরে তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এতে বলা হয়েছিল, মার্কিন হামলা ইরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পেরেছে। তিনি সেই প্রতিবেদনের সাংবাদিককে বরখাস্ত করার দাবিও তোলেন। ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাদের মতে, গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছেছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যেই ক্রমেই কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, এই যৌথ বিবৃতি তারই সর্বশেষ উদাহরণ। গাজায় চলমান ইসরায়েলের হত্যা এরই মধ্যে 21 মাসের বেশি সময়ে পার হতে চলেছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির 20 লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এমন এক সময়ে সোমবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল। বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্রবিরতি, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, অল্প অল্প করে ত্রাণ সরবরাহ এবং ত্রাণ প্রত্যাশী শিশু সহ বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যার আমরা নিন্দা জানাই। এসব মানুষ তো কেবল পানি ও খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে চেয়েছিল। জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2 মাসের বেশি সময় সম্পূর্ণ অবরোধ রাখার পর গত মে মাসের শেষের দিক থেকে ইসরায়েল তা শিথিল করে। এরপর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 875 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক, যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে। ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা ক্রমশ খারাপ হতে যাওয়া গাজার মানবিক দুর্যোগ কমানোর সব রকম চেষ্টা করছে। 24 ঘণ্টাই এটি নিয়ে কাজ করছেন হামাস কর্মকর্তারা। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গাজার অবরোধের অবসান, দুর্ভিক্ষ মোকাবেলা ও চলমান যুদ্ধ বন্ধ করা তাদের কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তারা মধ্যস্থতাকারী কর্মকর্তা, সরকার ও বিষয়টির সাথে জড়িত পক্ষগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। হামাস বলেছে,
গাজা উপত্যকার মানুষের বিরুদ্ধে দখলদার ইসরায়েলিদের চলমান গণহত্যার কারণে এই মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর রাস্তা বন্ধ করতে দখলদার শক্তি ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের হত্যা করছে। তারা জেনে বুঝেই রাজনৈতিক ঐক্যমতকে ঠেকানোর চেষ্টা করছে। প্রতিরোধ সংগঠনটি জানায়, তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে পরিস্থিতির গুরুত্ব নিয়ে ফিলিস্তিনি সংগঠনগুলো এবং বিদেশি পক্ষগুলোর সাথে যোগাযোগ করে চলছে। এসব কিছুর লক্ষ্য দ্রুত আগ্রাসন এবং গণহত্যা বন্ধ করা এবং গাজার প্রকৃত চাহিদাগুলো সামনে তুলে ধরা। হামাস জানিয়েছে, উপত্যকার এসব দাবির মধ্যে রয়েছে অবরোধ তুলে নেওয়া এবং গাজার মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। গত সপ্তাহে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাব দিয়েছে হামাস ও ইসরায়েলের কাছে। এরপর বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয়েছিল, কিন্তু দখলদার ইসরায়েল তার বাহিনী গাজা থেকে প্রত্যাহার করতে রাজি না হওয়ায় আলোচনা ফলপ্রসূ হয়নি। হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো পণবন্দীকে মুক্তি দেবে না। এদিকে গাজা উপত্যকায় 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 192 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে দুর্ভিক্ষ ও খাদ্যাভাবের কারণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত 19 জন। এদের বেশিরভাগই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে 113 জন বেসামরিক মানুষ। তারা মানবিক সহায়তার আশায় জড়ো হয়েছিলেন। একের পর এক বিমান হামলা ও সরবরাহ বন্ধ থাকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মৃত্যু ঘটছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গাজা সিটির উত্তর পশ্চিমাঞ্চলের আলে সুদানিয়া এলাকায়। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষের ভিড়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রাণ হারান 73 জন। হাসপাতাল সূত্র বলছে, আহত ও নিহতদের অনেককে গরুর গাড়ি ও ঠেলাগাড়িতে করে হাসপাতালে আনতে হয়েছে, কারণ গাজার হাসপাতালগুলো ইতিমধ্যে কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসা সেবা নেই, ঔষধ নেই পর্যাপ্ত শয্যাও। বেলজিয়ামে বেড়াতে যাওয়া 2 ইসরায়েলিকে গাজায় যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার বেলজিয়াম ঘুরতে গিয়ে আটক হয়েছিলেন 2 ইসরায়েলি। তাদের একজন সেনা সদস্য এবং অন্যজন বেসামরিক নাগরিক। অবশ্য জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। ইসরায়েলি নাগরিকদের গ্রেফতার করা হয়েছিল 2টি মানবাধিকার সংস্থা হিন্দ রজব ফাউন্ডেশন এবং গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্কের দায়ের করা মামলার ভিত্তিতে। সংস্থা দুটি গত সপ্তাহে গাজায় যুদ্ধাপরাধের জন্য অভিযোগটি দায়ের করে। HRF এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বেলজিয়ামে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে এসেছিলেন ওই 2 ইসরায়েলি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। তাদেরকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার কথা নিশ্চিত করেছে বেলজিয়াম প্রসিকিউটরের কার্যালয়। 2 ইসরায়েলি নাগরিককে ভিন দেশের মাটিতে গ্রেফতারের ঘটনাকে গুরুত্বপূর্ণ এবং অগ্রগতি অভিহিত করেছে মানবাধিকার সংস্থা দুটো। HRF এর তরফ থেকে বলা হয়, গাজা নিয়ে বেশিরভাগ দেশ যখন মুখে কুলুপ এঁটে থাকে, তখন স্পষ্ট একটা বার্তা দিল বেলজিয়াম। আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের এখতিয়ার বুঝে নিয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম। তাদের বক্তব্য খুব পরিষ্কার, আন্তর্জাতিক অপরাধের গ্রহণযোগ্য প্রমাণ থাকলে রাজনৈতিক উদাসীনতা পরিহার করে আইনি জবাব দিতে হবে। বেলজিয়ামের রাজা ফিলিপ গাজা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করার পরদিনে 2 ইসরায়েলি পর্যটককে আটকের ঘটনা ঘটল। রবিবার এক বক্তব্যে গাজার পরিস্থিতিকে মানবতার লজ্জা হিসেবে ব্যাখ্যা করেন ফিলিপ। সেখানকার অবর্ণনীয় সংকট অবিলম্বে সমাধানের জন্য জাতিসংঘের আহ্বানের প্রতিও সমর্থন জানান তিনি। ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন দফার শঙ্কা জোরালো হচ্ছে। এমন প্রেক্ষাপটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বৈদেশিক শাখা কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক লং ওয়ার জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাগদাদে ইরানপন্থী মিলিশিয়া নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন কানি। এই বৈঠকটি একটি ব্যতিক্রমধর্মী
পরিধর্মী ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ ইরাকের ভেতরে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন তেহরান সরাসরি পদক্ষেপ নিতে শুরু করেছে। ইরান ঘেঁষা যেসব সশস্ত্র গোষ্ঠী এই আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের মধ্যে আসায়েব আহল আল হাক, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা, কাতায়েব হিজবুল্লাহ ও কাতায়েব সৈয়দ আল সুহাদা অন্যতম। যদিও এসব গোষ্ঠী ইরানের প্রতি সমর্থন জানিয়েছে, তবে এখন পর্যন্ত তারা ইরান ইসরায়েল সংঘাতে সক্রিয়ভাবে অংশ নেয়নি। বিশ্লেষকদের মতে এসব গোষ্ঠীর সংযত ভূমিকার পেছনে রয়েছে ইরানের নিজস্ব স্বার্থ রক্ষা। ইরাকে তেহরানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে। দেশটি প্রতি বছর $1 বিলিয়ন মতো অবৈধ তেল রাজস্বের অন্যতম উৎস এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়া ইরাকের বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় খাতে এসব গোষ্ঠীর দখলদারি রয়েছে। সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে 12 দিনের লড়াইয়ের সময় ইরাকের ভেতরে খুব কম হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে আইন আল আসাদ সামরিক ঘাঁটি ও এরবিলের মার্কিন কনসিউলেটের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উল্লেখযোগ্য। তবে এসব হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। এ সময় ভারতের সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান ও আফগানিস্তানের সাম্প্রতিক উন্নয়ন এবং আঞ্চলিক উদ্বেগ সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়। ইসহাক দার বহুপাক্ষিকতার প্রতি পাকিস্তানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপর জোর দেন। তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জাতিসংঘকে এমনভাবে সংস্কারের আহ্বান জানান যাতে তা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করতে পারে। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার, বিশেষত পরিষদকে আরও গণতান্ত্রিক ও কার্যকর করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইসহাক দার ভারতের আক্রমণাত্মক অবস্থান, ভ্রান্ত প্রচারণা এবং সিন্ধু ওয়াটার্স ট্রিটি লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক মনোযোগ দাবি করেন, বিশেষ করে ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরে অবৈধ পদক্ষেপ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি সন্ত্রাসবাদে সহায়তা দেওয়ার বিষয়ে। পাকিস্তান ভারতের সব বিরোধ, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং জাতিসংঘ সনদের আলোকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বানও জানান পাকিস্তানের এই কর্মকর্তা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।